মনের মধ্যে বাংলার এই সপ্তাহের ভিডিওতে সবাইকে আমি নমস্কার জানাই। অনুরাধা আমাদের সঙ্গে, আমাদের দুই বন্ধু আছে দেখতে পাচ্ছ। প্রথমেই ক্ষমা চাইছি, কারণ এই সপ্তাহে ব্লগটা দিতে বেশ দেরি হলো। আমার শুটিংটাও মানে অনেকটাই দেরিতে হয়েছে এবং জবে হয়েছে মোটামুটি তার আশেপাশে আমি ব্লগটা আপলোড করার চেষ্টা করেছি। নানা কারণে, কিছু শারীরিক, কিছু অন্যান্য কারণে দেরি হয়েছে। তবে অজুহাত শোনা হিসেবে বলতে চাই না, হয়েছে। মানুষ মাঝে মাঝে একটুখানি গন্ডগোল হয়ে যায়, কিন্তু চেষ্টা করবো যাতে এরকম না হয়। আর এই সপ্তাহে আমরা খাই খাইয়ের পরবর্তী অংশ, খাই খাই কবিতাটির পরবর্তী অংশ নিয়ে আসবো। তোমাদের মোটামুটি মনে আছে, আমি একবার কবিতাটা পড়ে নেব। তার আগে জাস্ট ছোট্ট করে একবার রিক্যাপ করে নেবো যে কি হয়েছে। তো এখানে একজন ভদ্রলোক কাউকে নেমন্তন্ন করে ডেকেছেন নিজের বাড়িতে এবং বলছেন যে আমি তোমাকে নানা রকম খাওয়াবো, যা যা বাঙালি ভাষায় খাবার হয় সেই সবও খাওয়াবো, দেশ বিদেশের খাবারও খাওয়াবো। বাঙালি ভাষায় ভাত, ডাল, সবজি, তরি, তরকারি, আমিষ, নিরামিষ, টক, ঝাল, মিষ্টি, নানা রকম যা যা ময়রারা মানে মিষ্টি বানান যারা, অথবা পাচক মানে যারা রান্না করেন তারা বানান, সব খাওয়াবো, যতই কঠিন হোক তাও খাওয়াবো এবং দেশের বাইরে থেকেও আনবো। এছাড়া উনি বলছেন নানা রকম মানে দেশ বিদেশের খাবার, যেমন ফরাসিরা ব্যাং খায়, বার্মা দেশের লোকেরা ইয়াপ্পি বলে একটা জিনিস খায়, যেটা আর কি গন্ধ, খারাপ গন্ধ, কিন্তু চিংড়ি মাছের এক ধরনের বাটা দিয়ে তৈরি হয়। চীন দেশে আরশোলা খুব প্রিয়। জাপানের লোকেরা ফড়িং খেতে খুব ভালোবাসে। তারপর এরকম নানা রকম খাবার আর কি, আমরা যেগুলো মানে চিন্তাও করতে পারি না। দক্ষিণ ভারতে যেমন ভীষণ ঝাল কোনো রান্না হয়, যেগুলো আমরা কোনোদিনও বাঙালি হিসেবে কখনো খাইনি, কিন্তু সেগুলো লোকের কাছে মানে ওইসব দেশের লোকের কাছে সেগুলো খুবই প্রিয়। এটা বোঝায় যে খাবার জায়গা বিশেষে ভীষণ আলাদা, এবং আমরা যেগুলো মানে চিন্তাও করতে পারি না ভীষণ আলাদা, কিন্তু ওই দেশের লোকের কাছে ওটা ভীষণ প্রিয়। তো এইরকম খাবারে মানে ভ্যারাইটি প্রচুর আছে, প্রচুর রকম, প্রচুর বিচিত্র ধরনের। এরপরে মোটামুটি অনেকটাই তিনি বাংলা ভাষায় খাবার কীরকম মানে খাওয়া কথাটা কিভাবে ব্যবহার করা হয় সেটা বলেছেন। তার আগে দুটো ছোট্ট এক্সাম্পল বলেছিলেন যে এমন এমন খাবারের নাম যেখানে যেটা শুনে তোমার মনে হবে যে একটা জিনিস কিন্তু আসলে অন্য কিছু, যেমন ফলাহারে ফল নাও থাকতে পারে। চিড়িয়ার দই দিয়ে খাবার যেই রান্নাটা হয় সেটাকেও ফলাহার বলে। আবার জলযোগ মানে শুধু যে জল তা নয়, জলের সঙ্গে অন্যান্য খাবার দাবারও থাকে, ব্রেকফাস্টকে বাংলায় জলযোগ বলে। তো এরকম বহু জিনিস বলেছেন, কিন্তু তারপরে উনি শুরু করছেন যে কিভাবে খাবার শব্দটাকে বাংলা ভাষায় নানাভাবে ব্যবহার করা হয়। যেমন বলা হয় গুলিখোর, মানে যারা যুদ্ধে গুলি খায়, গুলি খাওয়া তো না, গুলি লাগা, কিন্তু সেটাকে ব্যবহার হয় গুলি খাওয়া। তেমনি মহাজনেরা সুদ খায়, মানে যা টাকা ধার দিয়েছে তার থেকে বেশি যে যা টাকাটা নিচ্ছে সেটাকে বলা হয় সুদ, এবং সুদ খায় বলা হয়। স্কুলে গেলে বাচ্চারা মার খায়, হ্যাঁ, অথবা বকা খায়, হ্যাঁ। তারপর ভয় পেয়ে এই যে এটাকে খাবি খাওয়া, সে খাবি খাওয়া, থতমত খাওয়া, মানে খুব ভেবাচাক, খুব মানে ভেবলে যাওয়া আর কি, মানে কি করবো বুঝতে না পারা এরকম। তারপর তেল আর জল মিশ খায়, মানে মিশে যায় বা মিশ খায়, এটাও মানে খাওয়া কথাটার একটা ব্যবহার। যেমন তথাকথিত সমাজের উচ্চ শ্রেণীর লোকজন, তারা তখনকার দিনে ঘোড়া গাড়িতে করে হাওয়া খেতে যাচ্ছেন। হাওয়া তো কেউ খায় না, হাওয়াটা এনজয় করে। খুব গরমকালে যখন তারা মানে আশপাশটা একটু বাড়ির বাইরে ঘুরে আসে, তখন একটু তাদের শরীরে শান্তি হয়, কিন্তু সেইটাকে বাংলা ভাষায় ব্যবহার করা হয় এই বলে যে মানুষ হাওয়া খেতে গেছে। খাপ খায়, মানে সেই সব মানুষ বড় বাড়ির লোকজনদের যে পোশাক আশাক সেটা খুব ভালো খাপ খায় বা সেটা খুব ভালো ম্যাচ করে, মানে ঠিকঠাক উপযোগী মনে হয়, সেটাকে খাওয়া বলে। তো তারপর জেলেরা যখন খুব জোয়ারের সময় তাদের ছোট ছোট নৌকাগুলো নিয়ে যায়, তখন সেই নৌকাগুলো পাক খায় মানে চক্রা করে গোল গোল করে ঘুরতে থাকা। আবার খাওয়া কথাটাকে ব্যবহার করা হচ্ছে। ভিখারিরা তারা খাওয়া মানে তাদের বলে যাই ভিক্ষে দেবো না, চলে যায়। তো সেই কথাটাকেও সেটাকেও যেভাবে এক্সপ্রেস করা হয় সেটাকে বাংলায় বলে তারা খাওয়া। তারপর বলছেন দিন আনে দিন খায়, মানে যেই দিনে যতটা আয় বা রোজগার ততটাই সেই দিনে খেতে পারে। তো সেটা একটা কষ্টের কথা, কিন্তু এটাও একটা মানে বাংলা ভাষার একটা প্রভাব বা বাংলা ভাষার একটা প্রচলিত কথা, যে দিন আনি দিন খায়। তো এইভাবে বলছেন যে খাবার কথাটাকে কিভাবে নানাভাবে আর কি বাংলা ভাষায় ব্যবহার করা হয়েছে। এবং পরের পাতাটার থেকে আজকে আমরা শুরু করব এখান থেকে, হ্যাঁ। এবং
সেখানেও দেখবো বাংলা ভাষায় কীভাবে নানাভাবে খাওয়া কথাটাকে ব্যবহার করা হয়েছে। তো আমি আগে এত অবধি পড়ে নেবো একবার যতটা হয়েছে, তারপরে আজকেরটা শুরু করছি। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয়ে যাহারে, যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব থাকো সেই আশাতে, ডাল ভাত তরকারি ফল মূল শস্য, আমিষ ও নিরামিষ চর্ব ও চস্য, রুটি লুচি ভাজা ভুজি টক ঝাল মিষ্টি, ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি, আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে, খুঁজে পেতে আনি সে নয় বড় সিধেসে, জল খায় দুধ খায় খায় যত পানীয়, জ্যাঠা ছেলে বিড়ি খায় কান ধরে টানিও, ফল বিনা চিড়ে দই ফলাহার হয় তা, জলযোগে জল খাওয়া শুধু জল নয় তা, ব্যাং খায় ফরাসিরা খেতে নয় মন্দ, বারবার ইয়াপ্পিতে বাপরে কি গন্ধ, মান্দ্রাজি ঝাল খেয়ে জ্বলে যায় কণ্ঠ, জাপানেতে খায় নাকি ফড়িংয়ের ঘণ্ট, আর শুলা মুখে দিয়ে সুখে খায় চিনারা, কত কি যে খায় লোকে নাহি তার কিনারা, দেখে শুনে চেয়ে খাও যেটা চায় রসনা, তা না হলে কলা খাও চটো কেন বসো না, সবে হলো খাওয়া শুরু শোনো শোনো আরো খায়, সুদ খায় মহাজনে ঘুষ খায় দারোগায়, বাবুজান হাওয়া খেতে চড়ে জুড়ি গাড়িতে, খাসা দেখো খাপ খায় চাপ কানে দাড়িতে, তেলে জলে মিশ খায় শুনেছ তা কেউ কি, ডিঙি চড়ে স্রোতে পড়ে পাক তেলে জলে মিশ খায় শুনেছ তা কেউ কি, যুদ্ধে যে গুলি খায় গুলিখোর সেও কি, ডিঙি চড়ে স্রোতে পড়ে পাক খায় জেলেরা, ভয় খেয়ে খাবি খায় পাঠশালে ছেলেরা, বেত খেয়ে কাঁদে কেউ কেউ শুধু গালি খায়, কেউ খায় থতমত তাও লিখি তালিকায়, ভিখারিটা তারা খায় ভিক নাহি পায় রে, দিন আনে দিন খায় কত লোক হায় রে। তো এখানে এতক্ষণ আমাদের পড়া হয়েছে, এবার আজকে প্রথম যে পার্টটা তার প্রথম দুটো লাইন পড়ছি। হুঁচোটের চোট খেয়ে খোকা ধরে কান্না, মা বলেন চুমু খেয়ে সেরে গেছে আর না, মানে বলছে একটা বাচ্চা ছেলে যখন হঠাৎ করে হোঁচট খেয়ে বা হুমড়ি খেয়ে পড়ে যায় তখন সে ব্যথা পায় এবং কান্না শুরু করে, তখন তার মা তাকে চুমু খাওয়া মানে চুমু খাওয়াটাও আবার একটা মানে বাংলা ভাষার কি মানে খাওয়ার আরেকটা ব্যবহার, হ্যাঁ আদর করে চুমু খাওয়া আদর করা, মা সেরকম ভাবে বলছেন যে আর সেরে গেছে আর খেত না। পরের দুটো লাইন হচ্ছে, ধমক বকুনি খেয়ে নয় যারা বাধ্য, কিল চর লাথি ঘুষি হয় তার খাদ্য। তো যারা অবাধ্য মানুষজন বাচ্চা ছেলে বা বড় যাই হোক, তাদের যখন ধমক দেওয়া হয় বা বকুনি দেওয়া হয়, সেই সব খেয়েও যখন তারা বাধ্য হচ্ছে না বা কথা শোনার মানে অবস্থায় আসছে না, তখন তাদের কি খাবার দেওয়া হয়, খাদ্য মানে খাবার, তো সেই কি দেওয়া হয় মানে যাতে তারা কথা শোনে, কিল চর লাথি ঘুষি মানে মুখের কথায় কাজ না হলে তাদের হাত দিয়ে পেটালে তবে তারা কথা শুনবে, এইটা একটা উপায় বাতলাচ্ছেন আর কি, সত্যিই হয় তাই। জুতো খায় গুতো খায় চাবুক যে খায় রে, তবু যদি নুন খায় সেও গুণ গায় রে। নুন খাওয়া মানে বেসিক্যালি কারোর বাড়িতে খাবার খাওয়া, মানে বলা হয় যে তুমি যদি কারোর নুন খেয়েছো, যেটার মানে হচ্ছে তুমি যদি তার বাড়িতে কোনো কিছু খাবার খেয়েছো তার মানে তুমি তার প্রতি লয়ালিস্ট থাকবে বা তার দলে থাকবে চিরকাল। তো সেই চাকর যারা মালিকের কাছে জুতো খেয়েছে মানে জুতোর মার খেয়েছে, গুঁতো খেয়েছে, চাবুকের বাড়ি খেয়েছে, কিন্তু তবুও তারা সেই মালিকের অনুগত বা মালিকের হয়েই থাকবে, মালিকের দলেই থাকবে, কারণ সে মালিক তাদের খাইয়েছে, নুন খাইয়েছে বা তাদের খাবারের ভার নিয়েছে, সেই জন্য তারা চিরকাল ওই মালিকের হয়েই কাজ করবে। গরমে বাতাস খাই শীতে খাই হিমশিম, পিছলে আছাড় খেয়ে মাথা করে ঝিমঝিম। এই দুটো লাইনের মানে হচ্ছে যে গরমকাল যখন হয় তখন বাতাস খাই, এটা ওই আগের পার্টটায় যেখানে আর কি বাবুরা বলছে না যে হাওয়া খেতে বেরিয়েছে, খুব গরমকালে একটু হাওয়া খেতে বেরিয়েছে, তেমনি এখানে বলছে গরম মানে সেরকমই বাতাস মানে তো হাওয়া, যখন খুব গরম হচ্ছে তখন তো খুব জোরে জোরে মানুষ হাওয়া করে নিজেকে যাতে একটুখানি আরাম লাগে, একটুখানি ঠান্ডা লাগে, তো সেই বাতাস খাওয়া বলছে মানে হাওয়া খাওয়া, ওই একই রকম আবার হাওয়া খাওয়ার বাতাস খাওয়া ওরকমই একইভাবে ব্যবহার করেছে খাওয়া কথাটাকে। আর বলছে শীতে খাই হিমশিম, মানে এমন শীত হয় তখন হিমশিম খাওয়া মানে কোনো কিছু সামলাতে না পারা আর কি, হ্যাঁ প্রচলিত যেটা বোঝা যায় হিমশিম খাওয়া মানে খুব মানে খুব বিপদে পড়ে বা খুব সামলাতে না পারা, খুব অসুবিধায় পড়া। তো শীতকাল যখন খুব বেশি হয় তখন মানে আর কোনো উপায় না পেলে তখন হিমশিম খায় মানুষ। আর এছাড়া যদি কেউ পিছলে কোথাও কলায় বা কোনো কাদায় কোথাও কেউ যদি পিছলে পড়ে আছাড় খায় তখন মাথা করে ঝিমঝিম মাথা করা মানে মাথাটাকে একদম মানে মাথা ঘুরছে আর কি, মানে মাথাটা কাজ করছে না ঠিকঠাক আর কি, ব্যথা পেলে যা হয় আর কি। কত যে মোচড় খায় বেহালার কানটা, কানমোলা খেলে তবে খোলে তার গানটা। তো বেহালার কানটা মানে বেহালার স্ট্রিংকে যত তুমি মোচড় খাওয়াও, আবার খাওয়া কথাটা ব্যবহার করেছে, মোচড় খাওয়া মানে এখানে বোধহয়
স্ট্রিংগুলো মানে তারগুলোকে যে তুমি তখন নাড়াচ্ছ মানে বেহালা বাজাচ্ছ তখনই তার থেকে আওয়াজ বেরোয়। সেই বেহালার যে কানমলা মানে বেহালার কানমলা খেলে তবে খোলে তার গানটা, মানে বেহালার কান বা বেহালার স্ট্রিংগুলোকে যদি তুমি যত ঘোরাবে বা যত মোড়াবে তত বেহালা থেকে ভালো গান বা ভালো আওয়াজটা বেরোবে। তো সেটাই বলছি, বেহালারও যেন বেহালাকেও যেন কানমলা খাওয়ানো হচ্ছে আর কি, তবেই তার আসল কাজটা হবে। আর আজকের লাস্ট দুটো লাইন আমি পড়বো। টোল খায় ঘটি বাটি, দোল খায় খোকারা, ঘাবড়িয়ে ঘোল খায় পদে পদে বোকারা। টোল খাওয়া মানে গালে গালে অনেকে ইংলিশে বলে ডিম্পল, মানে গালে হাসলেই যে টোল ঢুকে যায়, হ্যাঁ, তো সেটাকে টোল খাওয়া বলে। কিন্তু ঘটি বাটি টোল খাওয়া মানে ঘটি বা বাটি মানে স্টিলের বা কাঁসার জিনিসপত্র যখন মাটিতে জড়ে পড়ে তখন তারা একদিকটা তুবড়ে যায়, সেই তুবড়ে যাওয়াটাকে বলা হচ্ছে টোল খাওয়া। আর খোকারা মানে বাচ্চারা বাড়িতে ছোট 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 দোলনা হয় বা বাগানে যেখানেই হোক সেখানে তারা যে দোল খায়, তো আবার সেই মানে দোল তো কেউ খেতে পারে, মানে দোল তো কেউ খায় না, দোলে, হ্যাঁ, কিন্তু তবুও একটা কথা মানে কথা বলার আরেকটা ধরন হচ্ছে দোল খায়। আর পদে পদে বোকারা ঘাবড়িয়ে ঘোল খায়, পদে পদে মানে বারংবার আর কি, বারবার বোকা যারা তারা ঘাবড়ে যায় এবং ঘাবড়ে ঘোল খায় মানে বোকা বনে যায় বা তাদেরকেও লোকজন ঠকিয়ে যায়, তো ঘাবড়িয়ে ঘোল খায় সেই বোকারা। তো এইখানে এটাও আবার মানে আজকে আমরা এই অবধি পড়বো, এত অবধি আমরা দেখলাম যে কিভাবে খাওয়া কথাটাকে নানাভাবে ব্যবহার করা হয়েছে বাংলা ভাষায়। পরের পার্টটা যেটা আছে সেটাতেও মোটামুটি ওরকমই আছে, সেটা আমরা পরের সপ্তাহে পড়বো। আপাতত আমি ইংলিশটাই যাচ্ছি। So hello all, first please accept my apologies for not being able to upload this video earlier, or rather shoot even, it was a much delayed shooting. Some other commitments had kept me preoccupied, but it's not an excuse, of course. I'll definitely try and avoid such slips in the future. Today we'll start with the fourth part of the wonderful poem Khai Khai. So I have already read the poem once, the entire poem once in the Bengali part, so I'll not go ahead once, but we'll start with a slight recap. So here a host tells his guest that he will arrange all the different kinds of food that are popular in Bengal and outside, however tough it is for him. He will arrange for different food variants like grains, vegetables, fruits, vegetarian food, non-vegetarian food, dishes with different tastes like salty, sour. He then mentions different foods popular outside Bengal like the super spicy curries in South India, frog dishes in France, cockroach dishes in China, grasshopper dishes in Japan, foul-smelling shrimp paste in Burma. It proves that there's really no end to the diversity of food habits all over the world, and explains that next he explains how the word eat is used in different ways in Bengali language. Some examples include how moneylenders eat or extract interest, how men from well-to-do families eat or enjoy fresh air, how students eat or suffer cane smacks or scolding at school, how soldiers get hit by bullets in the war, how beggars eat or get shooed at, and many other examples. So he lists a number, like how small boats actually turn circularly, or actually, that also is an expression of eating. Has been expressed through eating in Bengali language. So different ways in which the word eat has been used in Bengali language. They don't mean eating literally, like nobody can eat a bullet or something, but it just depicts how the word eat has been used in the Bengali language. And today we'll start with the next part. So the first two lines say, হোঁচটের চোট খেয়ে খোকা ধরে কান্না, মা বলেন চুমু খেয়ে সেরে গেছে আর না. It says that the toddler or a very young kid, he or she stumbles and so khoka means boy and kuki is girl. So since they use khoka, so I suppose it's like a young or a toddler male kid. So when that kid stumbles and starts crying, his mom comes and kisses him and says that it's all right now, he should stop crying. So here in both the lines, falling has been expressed through eating and kissing also has been expressed through eating. In both these lines, eat has been applied, and this is very specific to the Bengali language. That is what he has been describing in the last part, and today also we'll be talking about that same thing. So the next two lines say, ধমক বকুনি খেয়ে নয় যারা বাধ্য, কিল চর লাথি ঘুষি হয় তার খাদ্য. It says that those who are disobedient, even if they eat or listen to scolding, they will not become obedient, and for them they have to be made to eat or suffer punches, slaps, kicks, so that they become obedient. That's the way of the world.
জুতো খায় গুতো খায় চাবুক যে খায় রে, তবু যদি নুন খায় সেও গুণ গায় রে. So these two lines say that servants are loyalists who eat or suffer at the hands of the master when they're hit by shoes or when they get poked or when they get whipped. They still sing praises of the master since they have had food. They have been fed, or their food has been born. The food arrangement has been made by that owner or the master, and so it's like an expression. It says that if someone has had salt at one's house, they become loyalists. So this servant has had salt or has had food at the owner's house, and so they have become their loyalists despite suffering tremendously by them. The next two lines: গরমে বাতাস খাই শীতে খাই হিমশিম পিছলে আছাড় খেয়ে মাথা করে ঝিমঝিম. It says that in summer time, hot summer, we eat or enjoy the cool breeze for some relief. It's very similar to the last part, if you remember, that we say men from upper class households, they go out in horse-drawn carriages to enjoy the fresh air. So it's similar to that. You eat or you enjoy the cool breeze in summer, and in winter we eat or suffer because of the cold weather. So in both these cases the word eat has been used. It also says that when we eat or suffer because when we slip and fall and hurt ourselves, it feels that everything in our head is disbalanced. So here also eat, the word eat has been used. The next two lines: কত যে মোচড় খায় বেহালার কানটা কানমোলা খেলে তবে খোলে তার গানটা. It says that when the strings of the violin suffers or eats a lot of hits, and that is when the actual song or actual kind of music comes out of the violin. When the ear gets twisted, that is when the music comes out in a loud and clear voice from the violin. So here also again the word eat has been applied. That's again very particular to Bengali language, another way of application of the word eat. The next two lines say টোল খায় ঘটি বাটি দোল খায় ঘোকারা ঘাবড়িয়ে ঘোল খায় পদে পদে বোকারা. So these are the last two lines for today. It says that kids or young toddlers or kids, they eat or they swing on swings in house. Similarly, toll means basically dimple, but in Bengali language, toll also means a damage or a dent. So when a utensil, a brass or a steel utensil falls from a height on the floor, they get damaged. There's a dent. The shape is distorted. So it says that when utensils eat or suffer damages, they get a dent, and that is also expresses eating. It also says when stupid people eat or consume these stupid people often eat or consume a curd based drink called lassi. Lassi is a Hindi word, which is actually because they are fooled often. So it means, it actually says, like, it's a Bengali expression or a Bengali proverb, which means that someone who's fool, or someone has been cheated, or someone has been fooled or baffled. So whenever these stupid people are being fooled by others, it's called ghol khawa, or eating or drinking lassi. It's just an expression in Bengali which means that you've been fooled. So as I read through this remaining part of the poem, it really feels that it's difficult to express or relate to it. But if you think of it in two ways, how the word eat has been used in the Bengali language, and how he actually expresses different situations in the world which might not be related to eating literally, but actually happens often. Most of them are not really quite a lot of them are not really the nice thing, like you fall or you get hit by kicks or punches, or you get hit by bullets. They might not be the nicest thing, but even though the word eat has been used to express it in Bengali language, they really don't express that happy emotion. So that's like, you just need to understand how the word eat has been applied, or what are the different usages of the word eat in Bengali language. So here eating, in these
cases eating cannot fit by any logic, but it's just this language where the word eat is fitted basically to depict different meanings or different situations. So this is where we'll end today, and next week we'll explore more ways in which eat is being used in the Bengali language in this last part of the poem. And till then, as I always say, like, share, subscribe, comment, and keep Bangla in your heart. Try to feel this poem, try to enjoy this poem. It's very different. It's not the usual one. It's not straight, but there's something in depth. There's a in-depth meaning. I have felt it as I read and explained it to you. So keep Bangla in your hearts and enjoy. টেক কেয়ার, বাই। তো এখানে আমি রাখছি, আজকে এখানে শেষ করছি খাই খাইটা। পরের সপ্তাহে বাকি কবিতাটা শেষ করবো। আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখবে, বোঝার চেষ্টা করবে কবিতাটার ভেতরটা কি। একটু আজকে আমি জানি এই ভিডিওটা লম্বা হবে, আমার ধারণা পরের ভিডিওটাও লম্বা হবে, একটু লম্বা, কারণ এই কবিতাটা একটু গভীর আর কি, তো খুব সহজে বোঝানো যাবে না, একটু সময় নিয়ে বোঝাতে হয়। কিন্তু তোমরা বাংলাকে ভালোবেসে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর বাংলাকে ভালোবেসে মনের মধ্যে থেকে এই কবিতাটাকে অনুভব করার চেষ্টা করো। মানে অ্যাপারেন্টলি ভীষণ সহজ, কিন্তু আসলে এটার গভীরে অনেক মিনিংস আছে, অনেক ডিপ এটা। চলো, সবার সঙ্গে আবার সামনের সপ্তাহে দেখা হবে। সবাই ভালো থেকো, আর টাটা।